আজকের এপিসোডে আমি আপনাদেরকে একটা বেশ ভয়ের ভৌতিক অভিজ্ঞতার কথা শোনাবো। কিন্তু তার আগে আমি আমাদের ঠিক 2টো এপিসোড আগে অর্থাৎ 643তম এপিসোডে আমি একটা ঘটনা বলেছিলাম, যেখানে 2 ননদ মিলে তার দাদা এবং বৌদিকে বাড়ি ছাড়া করেছিল এবং তাদের সাথে কি অমানবিক ব্যবহার করা হয়েছিল। তো এই এপিসোডটায় অনেক কমেন্টস পেয়েছি এবং এই এপিসোডটা যদি এখনও আপনারা কেউ শুনে না থাকেন, আমি রিকোয়েস্ট করব প্লিজ শুনুন। এবং ওই এপিসোডে অনেকে কমেন্ট করেছেন যে তাদের জীবনেও এরকম অভিজ্ঞতা হয়েছে এবং একজন জানিয়েছেন যে তার বাবা কিছুটা এরকম সিচুয়েশনে পড়েছিলেন। একজন যার বয়স হচ্ছে 67, তিনি বলেছেন যে তিনিও এই ধরনের একটা এক্সপেরিয়েন্স করেছেন। তো এইরকম এত কমেন্টস পেয়েছি ওই এপিসোডটায়। তো আমার মনে হলো যে কত মানুষ কত খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে। এবং ওই এপিসোডে 643 ঠিক এর 2-3টে এপিসোড আগে, তো সেখানে 2 ননদ তারা তাদের দাদা বৌদির সাথে এতটাই খারাপ ব্যবহার করেছিল, সেটা মানে ভাষায় জাস্ট বলাটা কঠিন। কিন্তু আরও অনেক মানুষ যে এরকম এক্সপিরিয়েন্স করেছে, এটা জেনে আমার সত্যিই কিন্তু খুব খারাপ লাগলো। এবং আমি একটা কথা এই ক্ষেত্রে বলতে চাই, আমার মনে হলো যে কথাগুলো আমার বলা উচিত। সেটা হলো যে যারা ননদ রয়েছেন, যাদের বাড়িতে দাদা আছে বা ভাই আছে, আপনারা তাদের স্ত্রীকে নিজের বোনের মতো যদি দেখতে নাও পারেন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তাকে বৌদির মর্যাদাই দিন। কিন্তু তার সাথে শুধু শুধু দুর্ব্যবহার করা বা তাকে তার প্রাপ্য সম্মান এবং তার যে সাংসারিক যে ভাগ বাটোয়ারা সেই প্রাপ্যটুকু না দেওয়ার মতো কুৎসিত মানসিকতা প্লিজ রাখবেন না। কারণ এইগুলো করলে দুটো মানুষের জীবন কিন্তু পুরো নরক হয়ে যায়। তো আমি এই 643তম এপিসোডে যে ঘটনাটা বলেছিলাম, সেখানে কিন্তু পরে হলেও সেই 2 ননদ তাদের কর্মফলের কিন্তু মানে সাজা পেয়েছিল। তো বাস্তব ক্ষেত্রে সেটা সেরকম কজনের সাথে হয় আমি তো জানি না, কিন্তু আমি এটুকু বলবো, যারা এই ধরনের কাজ করেন তাদের কিন্তু কখনোই ভালো হয় না, হওয়া সম্ভব নয়। আপনারা যদি কাউকে বঞ্চিত করেন, কারোর সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করেন, তার ফল কিন্তু ভুগতেই হবে, সেটা আজ হোক বা কিছু বছর পরে। এটুকুই বলবো। আর যাদের সাথে এরকম হয়েছে, আমি তাদের যে ড্যামেজটা হয়েছে, তারা যে কষ্ট ভোগ করেছে, সেটা তো আমি কোনোভাবেই লাঘব করতে পারবো না। তবে এটুকুই বলবো, সব ভগবানের চরণে দিয়ে দিন, তিনি নিশ্চয়ই এর বিচার করবেন একদিন, এই ভরসাটা রাখুন। এটুকুই বলার ছিল। এবারে আমি আজকে ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। এই ঘটনাটা যেটা এখন আপনারা শুনবেন, এটা কিন্তু একটা মানে মারাত্মক ঘটনা। এবং আমি বলতে পারি এই ধরনের ঘটনা হয়তো এর আগে আপনারা কখনোই সেভাবে শোনেননি। আমি সকলকে রিকোয়েস্ট করছি, কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। ভীষণ ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, কিন্তু বেশ ভয়ের। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে সৌরিশবাবু লিখে পাঠিয়েছেন। সৌরিশবাবু জানিয়েছেন যে উনি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি করেন এবং 1 বছর ধরে উনি আমাদের চ্যানেলের ঘটনা শোনেন। খুব ভালো লাগে ওনার আমাদের চ্যানেলের ঘটনাগুলো। তো ওনার বাবার জীবনের একটা ঘটনা উনি শেয়ার করেছেন এবং উনি জানিয়েছেন যে এই ঘটনাটা উত্তর কলকাতাতে মানে সেই সময় বেশ কয়েকজন জানতো। এবং আজকের এই এপিসোডটা যারা যারা শুনছেন, হয়তো কেউ কেউ এই ঘটনাটা শুনে থাকতে পারে, যদিও অনেক দিন আগের ঘটনা, অনেক দিনই আগের ঘটনা, ওনার বাবার ছোটোবেলার একটা ঘটনা আমি বলবো। তো যদি আপনারা কেউ এই ঘটনাটা জেনে থাকেন বা আপনি শুনে থাকেন কখনো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সৌরিশবাবু ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে ঘটনাটা বলছি। তো এই ঘটনাটা বলতে গেলে বেশ অনেকটা সময় পিছিয়ে যেতে হবে। ওই যে বললাম ওনার বাবার ঘটনা। তো ওনার বাবা
আর ওনার বাবার ভাই, মানে এই বাবা কাকা দুই ভাই ছিলেন। ওনাদের বাড়ি ছিল উত্তর কলকাতাতে, এবং বাই নেচার ওনার বাবা ভীষণ দুরন্ত, এবং ওনার বাবা, উনি যেটা জানিয়েছেন যে একদম পড়ালেখায় কোনো মন ছিল না। এবার ওনার ভাই, মানে এই সৌরীশবাবুর কাকা যিনি, তিনি ওনার বাবার মতো অতটা দুরন্ত ছিল না ঠিকই, কিন্তু দেখতো যে বড় দাদা এই খেলতে যাচ্ছে, এই দুরন্তপানা করছে, তো ছোট ভাই সেও দাদাকেই ফলো করছে। এবার আগেকার দিনের যেটা ব্যাপার ছিল, এখনকার দিনে যেমন বাচ্চাদেরকে প্রচণ্ড রেস্ট্রিকশানে রাখা হয়, কার সাথে কথা বলছে, কার সাথে ঘুরছে ফিরছে খেলছে, সবটাই বাচ্চাদের মানে একটা ক্লোজড একটা পরিস্থিতির মধ্যে রাখা হয়। তখনকার দিনে তার এরকম ছিল না। পাড়ার সমস্ত বাচ্চারা একসাথে খেলতো, মানে একসাথে গল্প করতো। আর তখনকার দিনে কিন্তু বাবা মায়েদের এত টেনশনও হতো না বাচ্চা নিয়ে, যে কোথায় যাচ্ছে, কোথায় খেলছে, কার সাথে কথা বলছে। এবং মানুষজন, পরিস্থিতি সব কিছুই অন্যরকম ছিল, মানুষকেও বিশ্বাস করা যেত। তো ওনার বাবা উত্তর কলকাতার যে পাড়াতে বড় হয়েছে, সেই পাড়াটা কিন্তু খুব একটা বড় পাড়া না, ছোট পাড়া। তো পাড়ার সমস্ত বাচ্চারা বিকেলবেলা খেলে, সকালবেলা একসাথে অনেকে আর কি খেলাধুলো করতো, আর বিকেলেও খেলাধুলো করতো। আর ওই যে আমি আপনাদেরকে বললাম যে সৌরীশবাবুর বাবার পড়ালেখায় একদম মন ছিল না, তো বুঝতেই পারছেন। তো সেই জন্য মানে স্কুল যেতে চাইতো না। আর ওনার বাবা, মানে সৌরীশবাবুর যিনি দাদু, তিনি ওনার বাবাকে খুব বকাবকি করতেন এই জন্য, যে ছেলে এমন ছেলে হয়েছে, পড়াশুনো করে না, কি হবে এই ছেলেকে দিয়ে, এরকম আর কি প্রচুর বকাবকি করতো। আর ওনার বাবা কি করতেন, মানে ঘরে এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে কতক্ষণে বাইরে খেলতে যাবে, এবং পাড়ার সমস্ত ছেলে মেয়ে সবাই একসাথে খেলাধুলো করতো। মেয়েরা তো বিকেলের পরে আর কেউ বাইরে থাকতো না, সব ঘরে চলে আসতো সন্ধে হওয়ার অনেক আগে। কিন্তু ছেলেরা তাও কিছু কিছু, তারা বেশ সন্ধে অবধি বাইরে থাকতো। এবার সৌরীশবাবুর বাবা, তিনি মানে ওই যে বললাম প্রচণ্ড দুষ্টু প্রকৃতির ছিল, ছোট বাচ্চা ছেলে। আর ওনার বাবা খুব মানে বকাবকি করতেন, আর ঘরে দেখলেই ছেলেকে জোর করে পড়তে বসাতো। এবার উনি তো পড়তে বসবে না, তো সেই জন্য সন্ধে পর্যন্ত খেলাধুলো করে, তো এবার আগেকার দিন বুঝতেই পারছেন যে বিকেলবেলা সবার বাড়িতে একটা মুড়ি মাখা হতো, তো কোনো না কোনো পাড়ার কোনো না কোনো বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করতো। আবার যেদিন যেদিন বেশি দেরি হয়ে যেত, তো সৌরীশবাবুর যিনি ঠাকুমা, তিনি ছেলেকে খুঁজতে বেরোতেন, এবং পাড়ায় কারোর না কারোর ঘরে থাকতো, তো তাদের ঘর থেকে নিয়ে যেত। এবং তখনকার দিনে মানে সোশ্যাল স্ট্রাকচারটা একটু অন্য রকমের ছিল। সবার মধ্যে একটা, পাড়ার লোকেদেরকে না একটা সময় মানে আত্মীয়ের মতোই দেখা হতো। সমস্ত বিপদে আপদে সব কিছুতে পাড়ার লোক কিন্তু খুব ক্লোজ ছিল। তাই পাড়ার কারোর ঘরে খেয়ে নিল, এরকমও হয়েছে কখনো যে পাড়ার কোনো একটা বাড়িতে খাওয়া দাওয়া করে সেখানেই শুয়ে পড়েছে, ওনার মা বাবা পরে এসে রাতের বেলা ছেলেকে নিয়ে গেছে। এবার ওনার যে ভাই, মানে সৌরীশবাবুর যিনি কাকা, তিনি আবার এতটা দুরন্ত ছিল না। সে হয়তো সন্ধ্যে অবধি খেলাধুলো করলো, তারপরে সে বাড়িতে চলে আসতো, কিন্তু তার দাদা আসতো না, মানে সৌরীশবাবুর বাবা আসতেন না। তো এটা খুব কমন ছিল। এবার ওনার যে দাদু, সৌরীশবাবুর যে দাদু, তিনি যখনই বাড়িতে আসতেন, মানে যখনই আসুক না কেন, ছেলেকে খালি বলতো তুই অঙ্ক করতে বস। এবার যার পড়ালেখায় মন নেই, যে পড়তে চাই না, তাকে যদি হঠাৎ করে বলা হয় যে তুমি অঙ্ক করতে বসো, সে অঙ্ক পারবে না। আর অঙ্ক না পারলে প্রচণ্ড বকাবকি। তো এই কারণটার জন্য সৌরীশবাবুর বাবা যতটা সময় পারতেন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো। এবার ওনাদের পাড়ায় মানে একটা বাড়ি ছিল, তো সেই বাড়িতে মানে একজন প্রৌঢ় থাকতেন তার স্ত্রীকে নিয়ে, তার দুই মেয়ে বিয়ে হয়ে গেছিল অনেক দিন আগে। তো পুরোনো দিনের বাড়ি, আর ওনাদের যেহেতু বয়সও হয়ে গেছে, মানে খুব বিশাল বয়স হয়েছিল সেরকম নয়, কিন্তু ভদ্রলোক যেখানে কাজ করতেন সেই কাজটা ওনার বহুদিন আগে চলে গেছিল। এবার বুঝতেই পারছেন যে কাজ চলে গেছে, কোনো টাকা পয়সা নেই, ইনকাম নেই। তো ওনাদের পুরোনো দিনের একটা বাড়ি, তো উনি ভাবলেন যে বাড়ির নিচতলাটা যদি বেচে দেওয়া যায় তাহলে বেশ কিছু টাকা হাতে আসবে। আর ওই লোকটা যিনি ছিলেন, মানে বাড়ির যে গৃহকর্তা ছিলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থও ছিলেন। তো ভাবলো যে ঠিক আছে, আমি যদি বাড়ির নিচটা ভাড়া দিই বা বেচে দিই তাহলে আমার একটা ভালো টাকা আসবে।
এবার তখনকার দিনে বাড়ি ভাড়াতে কিন্তু খুব একটা টাকা রোজগার হতো না, কারণ মানুষের স্যালারি বা কত ছিল তখনকার দিনে। তো উনি প্রথমে ভাড়াই দেন, কিন্তু যাকে ভাড়া দিয়েছিল সে ঠিকমতো ভাড়ার টাকা মেটাতে পারতো না। এবার সেটা নিয়ে ঝামেলা হতো। তো তখন উনি ভাবলেন যে না, আমি আর বাড়িটা ভাড়া দেবো না, আমি দোতলায় আমরা থাকবো, দুটো ঘর, আর নিচতলায় দুটো ঘর। তো উনি ভাবলেন নিচতলাটা উনি বেচে দেবে। যাই হোক, তো লোক খোঁজা শুরু হলো। এবার ওই বাড়িতেও কিন্তু এই সৌরিশবাবুর বাবা কাকা এদের মানে পাড়ার ছেলে মেয়েদের যাতায়াত ছিল। আর যেহেতু ওনাদের বাড়ির একতলাটা ফাঁকা থাকতো, মানে বিভিন্ন সময় আর কি ওই বাড়ির একতলায় ওরা খেলাধুলো করতে যেত, বাড়িতে একটু গাছপালা ছিল, তো সেই কারণে ওই বাড়িতেও মানে ওনার, শুধু ওনার বলে নয়, মানে পাড়ার সব বাচ্চাদেরই বেশ যাতায়াত ছিল। এবার যাই হোক, তো লোক খোঁজা শুরু হলো। তো একজনকে পাওয়া গেল যিনি বাড়ির একতলাটা কিনতে রাজি হলেন। উনি বললেন আমি কিনে নিচ্ছি। তো এককালীন কিছু টাকা দিয়ে সেই ভদ্রলোক বাড়ির একতলাটা কিনলেন। আর যারা মালিক ছিলেন তো তারা দোতলায় থাকতো। এবার তারাও স্বস্তি পেল যে ঠিক আছে, কিছু টাকা হাতে এলো, তো সেই টাকা থেকে খরচা করা যাবে। এবার যে ভদ্রলোক বাড়িটা কিনলেন, প্রথমে কিন্তু তারই থাকার কথা ছিল, কিন্তু তিনি বাড়িটা কেনা কিছুদিন পরে জানালেন যে তিনি থাকবেন না, ওনার মা এবং বাবা এই বাড়িটার একতলায় থাকবে। এবার যারা বাড়ি বেচেছে তাদের তো আর কোনো হেডেক নেই, তো সে থাকুক কি তার বাবা মা থাকুক কি তার কোনো আত্মীয় স্বজন থাকুক, এদের তো কোনো কিছু যায় আসে না। ওরা বললো ঠিক আছে, আমাদের তো কোনো অসুবিধে নেই। এবার কিছুদিন পরে ওই বাড়িতে এক দম্পতি এলেন, মানে যে লোকটা বাড়িটা কিনেছিল তার মা বাবা। এবার সেই ভদ্রলোক আর ভদ্রমহিলা এলেন। তো যে লোকটা ছিল সেই লোকটি কিন্তু মানে খুব দুর্বল প্রকৃতির, ভীষণ রোগা, এবং তিনি খুব আস্তে আস্তে হাঁটেন, ভীষণ আস্তে আস্তে কথা বলেন। তাকে দেখে বোঝাই যাচ্ছে তিনি খুব রুগ্ন প্রকৃতির। আর যে ভদ্রমহিলা ছিলেন, তো তিনি কিন্তু বেশ, তার স্বাস্থ্য ঠিকঠাক আছে, বয়স হয়েছে, কিন্তু বেশ শক্তপোক্ত একজন অ্যাক্টিভ মানুষ। এবার ওনার মানে খুব মুখমিষ্টি আর কি ভদ্রমহিলা, প্রচণ্ড হেসে হেসে কথা বলে, খুব মিষ্টি করে সবার সাথে মেশে। এবং বুঝতেই পারছেন যে একটা সময় কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এই পাড়া কালচার ব্যাপারটা খুব ছিল। তাই হোক, তো পাড়ায় নতুন লোক এসেছে, সবাই মোটামুটি ওদের সাথে দেখা করতে আসে। এবার ওই ভদ্রমহিলা তখন মানে পাড়ার বাচ্চাদের উদ্দেশ্যে বলে যে আমার তো একটাই ছেলে, সেই ছেলেকে তো কবে বড় করে মানুষ করে ফেলেছি, তো আমার বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে। তো পাড়ার সমস্ত ছেলে মেয়েদের বলে যে তোমরা কিন্তু এই বাড়িতে আসবে। এবং উনি শুনেছিলেন আগে যে একতলাটায় পাড়ার বাচ্চা কাচ্চারা এসে খেলাধুলো করতো। উনি বলেন যে এই বাড়িটা কিন্তু সবসময় তোমাদের বাচ্চাদের জন্য খোলা থাকবে, তোমরা যখন খুশি এখানে আসবে, খেলাধুলো করবে, আর আমি তোমাদেরকে গল্প শোনাবো। এবার দেখুন, গল্প শোনানো বিষয়টার সাথে আমরা সকলেই ভীষণ রকমভাবে মানে কানেক্টেড, কারণ আমরাও ছোটোবেলায় আমাদের মা বাবা বা আমাদের দাদু ঠাকুমা দিদা এরা অনেক গল্প বলেছে, বা আত্মীয় স্বজন যারা বয়োজ্যেষ্ঠ তাদের থেকে আমরাও গল্প শুনেই বড় হয়েছি। এবার বুঝতেই পারছেন বাচ্চারা কিন্তু গল্প শুনতে ভীষণ পছন্দ করে। এখনকার দিনে তাও বাচ্চাদেরকে এনগেজ রাখার জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস, অনেক ধরনের গ্যাজেটস বেরিয়ে গেছে, কিন্তু সেই সময় অত বছর আগে তখন তো আর এই ধরনের কিছু ছিল না। তখন কিন্তু বাড়ির বড়রা বা আশেপাশের লোকেরাও কিন্তু তাদের বাচ্চাদেরকে এনগেজ রাখার জন্য গল্প বলতেন। তো সৌরিশবাবুর বাবা উনি কিন্তু গল্প শুনতে ভীষণ ভালোবাসতেন, এমনিতে প্রচণ্ড দুরন্ত ডানপিটে স্বভাবের উনি ছিলেন, বাট তাও গল্প বলাটা উনি খুব এনজয় করতেন। এইবারে ওই ভদ্রমহিলা যিনি গল্পটা বলতেন, তার গল্প বলার একটা খুব ইউনিক স্টাইল ছিল। এবার সেই ইউনিক স্টাইলটা কি সেটা একটু এবার আপনাদের বলি। এবার এটাকে আমি ইউনিক বলবো না খুব অদ্ভুত বলবো, সেটা আপনারাই বিচার করুন। তো উনি ওই ভদ্রমহিলা আর কি যখন গল্প বলতেন, তখন না উনি মানে গল্প বলতে বলতেই মানে ওনার পাশে একটা বড় গামলায় উনি মাটি মাখতেন, মানে উনি কাঁচা মাটি যা জল দিয়ে, শুকনো মাটিতে জল দিয়ে উনি কাদা মতো তৈরি করতেন। এবং গল্প বলতে বলতে উনি সেই মাটি দিয়ে ছোট 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 পুতুল বানাতেন। এবং গল্পের হয়তো একটা লোকের ক্যারেক্টার আছে বা একটা মহিলার ক্যারেক্টার আছে, বা ধরুন গল্প বলতে বলতে উনি একটা কোনো রাক্ষসের গল্প বলছেন,
তো বলতে বলতে না ওই মাটি দিয়ে উনি সেই লোক, সেই মহিলা, সেই রাক্ষস উনি বানিয়ে ফেলতেন। এবং মানে এমনি মুখে কেউ গল্প বলছে, একটা বেশ ভয়ের গল্প, সেটা একরকম। কিন্তু ধরুন আপনি সামনে গল্প কারো শুনছেন এবং সেই গল্প শুনতে শুনতে, গল্প করতে করতে আপনার সামনে মাটি দিয়ে ওরকমই একটা রাক্ষসের মতো ছোট পুতুল বানিয়ে ফেললো, বা একটা লোক বানিয়ে ফেললো, একটা মহিলা বানিয়ে ফেললো, একটা বাচ্চা বানিয়ে ফেললো, এটা না একটু অদ্ভুত লাগে। এবার পাড়ার অন্যান্য বাচ্চারা ওনার কাছে গল্প শুনতে যেত, কিন্তু ওই ভদ্রমহিলা যখন গল্প বলা শুরু করতেন তখন কিন্তু বেশ হাসি খুশি মুখে গল্প বলা শুরু করতেন। এবার গল্প শুরুর কিছুক্ষণের মধ্যেই উনি ওই মাটিতে জল ঢেলে কাদা তৈরি করে সেখান থেকে উনি ওরকম ছোট ছোট পুতুল বানাতেন, এবং পুতুল বানিয়ে ধরুন 4-5টা 6টা বাচ্চা এসছে গল্প শুনতে, তো তাদের হাতে উনি পুতুলটা দিয়ে দিতেন। এবার বুঝতেই পাচ্ছেন যে বাচ্চারা যখন গল্প শুনতে আসে তখন তারা গল্প শোনা তাদের একটা মুড থাকে, কিন্তু গল্প করতে করতে তাদের হাতে যদি ওরকম পুতুলগুলো দিয়ে দেয় এবং সেই পুতুলগুলো কিন্তু বেশ ভয়ের দেখতে বানাতো, বেশ ভয় লাগবে আর কি। আর মোটামুটি সকলেই বাচ্চা, তো কি হতো, গল্প শুনতে অনেকেই প্রথমে আসতো, তারপরে বাচ্চাদের হয়তো ভালো লাগলো না বা একটু ভয় পেয়ে গেল মনে হলো, তো ওরা ছুটে পালিয়ে যেত। এবার এই সৌরিশবাবুর বাবা উনি কিন্তু আবার ভয় ডর কম পেতেন, আর ওনার ওই মহিলার কাছে গল্প শুনতে ভীষণ ভালো লাগতো। এবার ওনার যে ভাই সৌরিশবাবুর যে কাকা, তো সে তো ছোট, তো তার আবার একটু ভয় লাগতো। তো সে কি করতো, দাদাকে একদম জাপটে ধরে বসে গল্পটা শুনতো। আবার কখনো কখনো এরকম হতো যে ওনার খুব ভয় লাগতো, তো দৌড়ে ছুটে সে বাড়ি চলে যেত। কিন্তু ওনার বাবা ওই গল্পটা মন দিয়ে শুনতে, এবং যতক্ষণ না শেষ হতো উনি কিন্তু বাড়ি ফিরত না। এবার এইভাবে গল্প বলাটা ব্যাপারটা একটুখানি অদ্ভুত, যে গল্প বলতে বলতে সেই গল্পের ক্যারেক্টারগুলোকে বা গল্প যেরকম গল্প বলছে সেরকম মাটি দিয়ে পুতুল তৈরি করছে, এই বিষয়টা যখন পাড়ার মধ্যে চাউর হয়ে যায় যে এই মহিলা এভাবে গল্প বলে, তো একদিন পাড়ারই একজন ওই মহিলাকে জিজ্ঞেস করছে যে কালকে আমার ছেলে তোমার কাছে গল্প শুনতে গেছিল, তো খুব ভয় পেয়েছে, বলছিল তুমি নাকি কী সব ভয়ঙ্কর পুতুল বানিয়ে ওর হাতে দিয়েছিলে, কী ব্যাপার? তো ওই মহিলা খুব হেসে বলছে যে না না, আসলে আমি তো বাড়িতে একাই থাকি, আর ওনার স্বামী কিন্তু অসুস্থ। তো বলছে আমি তো সারাদিন একাই থাকি, কোনো কাজকর্ম নেই, একসময় সংসার বড় ছিল, প্রচুর কাজকর্ম করতাম, তাই একটু মাটি দিয়ে পুতুল টুতুল বানাই, ওসব কিছু না, ও বাচ্চা মানুষ তো তাই ভয় পেয়েছে। এবার বেশিরভাগ সময় যেটা হতো যে গল্প হয়তো শুনতে অনেকেই যেত, পাড়ার অনেক বাচ্চাই যেত, কিন্তু তারা কেউই বেশিক্ষণ গল্পটা শুনতে পারতো না, শুধুমাত্র সৌরিশবাবুর বাবাই প্রথম থেকে শেষ অবধি গল্পটা শুনতো। এবার ওনার মা, অর্থাৎ সৌরিশবাবুর যিনি ঠাকুমা, ওনার না বিষয়টা খুব একটা ভালো লাগতো না যে তার ছেলেরা ওই মহিলার কাছে গিয়ে গল্প শুনুক বা কিছু, কারণ ওনার না একটু সন্দেহ হতো যে এমন কিভাবে গল্প বলে যে সব বাচ্চারা ভয় পেয়ে যায়। আর উনি যখন গল্প বলতেন তখন ওনার চোখ মুখের ভাবমূর্তি না খুব চেঞ্জ হয়ে যেত। তো উনি ওনার 2 ছেলেকেই বারণ করতো, বিশেষত বড় ছেলেকে বারণ করতো যে তুই যাস না, তুই না গেলে তোর ভাইও যাবে না, তোর ভাই তো ভীষণ ভয় পেয়ে যায়। তো উনি বলতো না গো মা, ওরকম কোনো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, আমার তো ওনার গল্প খুব ভালো লাগে। এদিকে ওই বাড়ির যে ওনার আর কি ছিল, যারা আর কি বাড়ির নিস্তলাটা বেঁচে ছিল ওনার ছেলেকে, তো সেই ভদ্রমহিলা একদিন বলছে যে যারা বাড়িটা কিনেছে, অ্যাকচুয়ালি তো বাড়িটা তো ওনার ছেলে কিনেছিল, বলেছিল যে সে থাকবে, কিন্তু আলটিমেটলি সে থাকে না, তার বাবা মাকে এখানে থাকতে পাঠায়। তো এই মহিলা বলছে যে সারাদিন নিচ থেকে কী সব আওয়াজ আসে, সারাদিন মনে হয় খুব পুজো আর্চা করে ওরা। আর এদিকে যে মালিক আর কি ছিল, সেই যে ভদ্রলোক, তিনি আবার একদিন হঠাৎ করে কোনোখানে কিছু নেই, সকালবেলা উনি জাস্ট ঘুম থেকে উঠেছেন, রোজের কাজকর্ম যা যা উনি সকালবেলা উঠে করেন সব করেছেন, করার পরে হঠাৎ করেই কিন্তু ভদ্রলোকের খুব শরীর খারাপ হয় এবং উনি মারা যান। তাকে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় বলে যে অনেকক্ষণ আগেই ইনি মারা গেছে। এবার এই বিষয়টায় না পাড়ার লোকজন একটু অবাক হয়ে যায় যে লোকটা কাজকর্ম ছিল না, একটু আর্থিক কষ্ট ছিল ঠিকই, কিন্তু ভদ্রলোকের কিন্তু কোনো শারীরিক সমস্যা ছিল না, উনি কিন্তু খুব শক্তপোক্ত একজন অ্যাক্টিভ মানুষ ছিলেন। এবার সেই মানুষটি হঠাৎ করে কী করে মারা গেল, কেনই বা মারা গেল, সেটা কিন্তু কিছু বোঝা গেল না।
যাই হোক, এবার এদিকে ওই ভদ্রমহিলা একা হয়ে গেলেন। তো উনি উপরে থাকতেন, তো উনি পাড়ায় লোকজনের সাথে দেখা হলে বা কথাবার্তা হলে উনি একটা কথা খুব বলতেন যে নিচে যারা থাকে ওই মহিলাটি বিশেষত তিনি খুব পুজো আর্চা করে, সারাদিন নাকি পুজো আর্চা করে, সারাদিন ধূপ ধুনোর গন্ধ পাওয়া যায়। তো ভেবেছে ঠিক আছে, বয়স্ক মানে উনি তো খুব বেশি বয়স না হলেও বয়স তো ছিল, ভেবেছে যে হয়তো সেই জন্য উনি পুজো আর্চা বেশি করে এটার মধ্যে আর কি এমন অস্বাভাবিক ব্যাপার থাকতে পারে। এবার একদিন কি হয়েছে, সেদিনকে বেশ বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে এবং সৌরিশবাবুর বাবা মানে তো খুব মনটা আর কি মনে হচ্ছে যে মনটা আর কি খারাপ, বাইরে যেতে পারছে না, খেলতে পারছে না। এবং তার আগের দিনও বৃষ্টি ছিল, আগের দিন প্রচণ্ড বেশি বৃষ্টি ছিল, তো সেই জন্য বেরোতে পারেনি। এবার একটা দুরন্ত বাচ্চা ছেলেকে ওইভাবে তার ঘরে আটকে রাখা তো একটু মুশকিল। এবার বাড়িতে আছে, ওনার বাবা বলছে যে এই তুমি পড়তে বসো, অঙ্ক করো, এরকম বলছে। এবার কি হয়েছে, যেহেতু আগের দিনও বেরোতে পারেনি, তো সেই দিন বলছে যে দূর আমি একটুখানি খেলে আসছি। তো ওর মা বলছে যে বাইরে বৃষ্টি পড়ছে, তুই কোথায় খেলবি? বলছে না, আমি ওই যে ওই বাড়িতে আছে, যে বাড়িতে আর কি ওই মহিলা গল্প বলে, বলছে যে আমি অমুক কাকিমার ঘরে যাচ্ছি, ওনাদের ঘরের সামনেটা আমি খেলবো। তো এই বলে সৌরিশবাবুর বাবা কী করেছে, ওনার কাকাকে নিয়ে মানে ছোট ভাইকে নিয়ে বেরিয়ে গেছে। এবার ওনার মা তো অনেক আটকানোর চেষ্টা করেছে, এদিকে মানে ওনার বাবাও ছিল, খুব বকাবকি করছিল। তো বলতে তুই ছাড়ো, ছেলে যেতে চাইছে যাক, তোমার ছেলেকে কেউ নিয়ে চলে যাবে না, মানে এরকম করে আর কি বলছে। এবার সৌরিশবাবুর যিনি ঠাকুমা, ওই যে বললাম তিনি না ওই মহিলার বাড়িতে যাওয়া, এত বেশি যাওয়া, এরকম গল্প শোনা, এটা না ওনার খুব একটা ভালো লাগতো না। তার কারণ হচ্ছে বরাবরই কেন জানি না ওনার মনে হতো যে ওই মহিলা ঠিকঠাক নয়। মানে ওনাকে রাস্তাঘাটে বহুবার দেখেছে, কথাও হয়েছে, সবই ঠিক আছে, ওনার কথাবার্তা ব্যবহার খারাপ সেটাও নয়, কিন্তু ওনার ঠাকুমার মনে হতো যে এই মহিলা খুব একটা সুবিধের নয়। কেন মনে হতো সেটা কিন্তু উনি জানতেন না। তো উনি বলেন ওনার স্বামীকে যে দেখো আমার এটা পছন্দ নয় যে আমার ছেলেরা ওনার বাড়িতে এভাবে যাক, আর এত বৃষ্টি হচ্ছে, বাইরে কোনো বাচ্চা কাচ্চা নেই, এরা দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে গেল, তুমি একটু যাও না, গিয়ে ডেকে নিয়ে আসো না। তখন বলছে দূর ছাড়ো, ও বাচ্চা, এমন ওরকম করো না, সব বাড়ির বাচ্চারাই বাইরে কখনো না কখনো বেরোচ্ছে, এভাবে বৃষ্টির মধ্যে হলেই বা কী হয়েছে, বৃষ্টির মধ্যে বলে কি বাচ্চারা বাইরে বেরোবে না? আর ওই যে বললাম আগেকার দিনে তো আর এতটা রেস্ট্রিকশন এখনকার দিনের মতো ছিল না। তো যাই হোক, ওনার ঠাকুমার একটু খচখচানি হয় মনে, কিন্তু তারপরে ভাবে যে ছেলেও তো খুব দুরন্ত, সেও তো আর বাড়িতে থাকার পাত্র নয়। তো ঠিক আছে, গেছে। এবার ওখানে যাওয়ার পরে এই দুই ভাই, সৌরিশবাবুর বাবা এবং কাকা, তারা ওই মহিলাকে মানে বলে যে কাকিমা আজকে গল্প বলবে না, যে বাইরে বৃষ্টি পড়ছে, আজকে কোনো গল্প বলবে না? তো ওই ভদ্রমহিলা মানে ওদেরকে দেখে না খুব অবাক হয়ে যায়, কারণ দুদিন বৃষ্টিতে কোনো বাচ্চা কাচ্চা আসেনি। তখন বলছে হ্যাঁ, তো তোমাদেরকে আমি গল্প বলবো তো, এবং আজ শুধু গল্পই বলবো না, আজকে বৃষ্টি হচ্ছে তাই আমি খিচুড়ি আর বেগুন ভাজা করেছি, তোমরা খেয়ে যাবে। এবার মানে ওনার যে ভাই আর কি, তো সে না একটু ছোট হলেও তার মানে উপস্থিত বুদ্ধি ছিল। তো সে বলছে না না, তোমার ঘরে খাবো কেন, মা তো বাড়িতে রান্না করেছে, আজ যে আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়েছে। তো তখন বলছে যে ও তোমরা ইলিশ মাছ খাবে, ঠিক আছে তাহলে আমার ঘরেও ইলিশ মাছ আছে, তোমাদেরকে ভেজে দেবো। এবার ওনার বাবা, সে একটু সাদাসিধে আর কি, সে বড় হলেও তার অতটা মানে বুদ্ধিশুদ্ধি অতটা প্রখর নয়। তো সে বলেছে ঠিক আছে খাবো, তোমার কাছেই খাবো। তো ওই মহিলা বলছে যে ঠিক আছে, আগে আমি গল্প বলবো, গল্প বলার পরে তোমাদেরকে আমি খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ এগুলো খেতে দেবো। এবার ওই বাড়িতে কোনো বকাঝকা কিছু নেই, তো ওর বাবা গল্প শুনতে বসেছে। এবার সেদিন উনি গল্প বলার আগেই দুজনকে দুটো পুতুল ধরতে দিয়েছে, এবং যে দুটো পুতুল ওনাদের দুজনকে ধরতে দিয়েছে সেই দুটো পুতুলের মাথাতেই কীরকম যেন সিঁদুর লেপা, কীরকম ছুঁচ, ছোটো ছোটো ভাঙা ভাঙা ছুঁচ জাতীয় কিছু, তীক্ষ্ণ কিছু ফোটানো। এবং ওই মানে ওই পুতুলটা হাতে নেওয়ার পরেই সৌরিশবাবুর কাকা না খুব ভয় পেয়ে যায় পুতুলটাকে ওরকম দেখে, কারণ একটা নর্মাল পুতুল তো আর ওরকম দেখতে হবে না, আর পুতুলটার চোখগুলো বড় বড়, দাঁতের জায়গাটা কীরকম, মুখের জায়গাটা, মানে যে কেউ দেখলে বুঝবে যে এটা কোনো নর্মাল পুতুল না। তো ওনার ভাই কী করেছে, ওই পুতুলটা হাতে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই পুতুলটা উনি হাত থেকে ফেলে দেয় এবং দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে, মানে পুরো বাড়ি থেকে বেরিয়ে ওই বৃষ্টির মধ্যেই সে ঘরে চলে আসে। এবার ঘরে চলে এসে
মানে সে বাড়িতে এসে তখন তার মাকে বলে দিয়েছে, মানে সৌরিশের ঠাকুমাকে বলে দিয়েছে যে মা, ওই বাড়িতে গেছিলাম, কাকিমা হাতে একটা এমন পুতুল দিয়েছে, আমার না খুব ভয় করেছে। আর ওনার ভাইয়ের কি হয়েছিল, ওই পুতুলটার গায়ে যে ছুঁচ ফোটানো ছিল সেই ছুঁচটা আবার ওনার আঙুলে ফুটে গেছে। এবার এটা শুনে তো ওনার ঠাকুমা খুব অবাক হয়ে যায় যে গল্প শোনাচ্ছে ঠিক আছে, কিন্তু তাই বলে এরকম পুতুল, যে ছোট মাটির পুতুল যার উপরে লাল লাল কিছু, মানে সে তো আর বাচ্চা মানুষ, তো সে তো আর সিঁদুর বলতে পারছে না, তো বলছে লাল লাল কিছু, তার মানে ছুঁচ ফোটানো। ছুঁচ তো চেনেই বাচ্চারা, কারণ ছোটবেলা থেকেই দেখছে যে মা ছুঁচ দিয়ে সেলাই করে। তো এই কথাগুলো যখন উনি শোনেন, ওনার না খুব অবাক লাগে যে এটা তো ঠিক না, এটা আবার কেমন, বাচ্চাকে গল্প বলবে এরকম ছুঁচ ফোটানো পুতুল দিয়ে? এরকম পুতুল দিয়ে তো মানুষের ক্ষতি করে শুনেছি। তো ওনার মা সমস্ত কাজ কর্ম ফেলে দৌড়ে গেছে ডাকতে। এবং যখন ডাকতে গেছে তখন না উনি বাইরের দরজাটা রীতিমতো দেওয়া। তো উনি দরজা ঠকঠক ঠকঠক করছে, কেউ খুলছে না, আবার ঠকঠক করছে। তো কি বেশ কিছুক্ষণ এরকম দরজা ঠকঠকানির পরে ওই মহিলা বাইরে এসছে। বাইরে এসে খুব হাসি খুশি মুখে বলছে যে কি হয়েছে? তখন বলছে যে আমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, ওর তো খাওয়ার সময় হয়ে গেছে। তো তখন ওই মহিলা না মানে খুব অদ্ভুত দৃশ্যে তো ওনার দিকে তাকায় এবং বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ভিতরে আসুন। তো ওনার একটু বিরক্ত লাগে, তো তারপরে ভাবছে যে ঠিক আছে, এই মহিলা তো ভদ্রভাবে কথা বলছে, আমাকেও ভদ্রভাবে কথা বলা উচিত। তো ওখানে গিয়ে ওনার মা যেটা দেখে যে ওনার ছেলে, মানে বড় ছেলে, সে একটা ঘরের উপরে মাদুর পাতা রয়েছে এবং মাদুরের উপর একটা চাদর, এবং চাদরের উপরে সে শুয়ে ঘুমিয়ে পড়েছে। এবার এটা দেখে তো মানে সৌরিশের বাবুর ঠাকুমার খুব অবাক লাগে যে ছেলেকে দুপুরবেলা ধরে বেঁধেও ঘুম পাড়ানো যায় না, সেই ছেলে না খেয়ে কি করে ঘুমিয়ে পড়ল। তো তখন উনি সামনে এগিয়ে গেছে বাচ্চাটাকে তোলার জন্য, ওনার ছেলেকে তোলার জন্য। তো তখন ওই মহিলা পিছন থেকে বলছে না না, ওকে জাগাবেন না, ওই এইমাত্র ঘুমোলো, আসলে আমি বৃষ্টি পড়ছিল তো তাই আমি একটু খিচুড়ি করেছিলাম, বেগুন ভাজা করেছি, আর ওরা বললো ইলিশ মাছ ভালো খায়, তো ইলিশ মাছ ভাজা করেছি, তো পুরোটা খেয়েছে, খেয়ে দিয়ে খুব তৃপ্তি করে ঘুমোচ্ছে। তো এটা শুনে না উনি আর কোনো উত্তর দেন, ওনার ভীষণ বিরক্ত লাগে যে এ আবার কি, মানে দেখুন তখনকার দিনে এটা খুব কমন ছিল, ওর বাড়িতে খেয়ে নিত, এটা খুব একটা আনকমন ছিল না। কিন্তু ওই মহিলার এমন হাবভাব নিয়ে কথাবার্তা বলে, এবং উনি যখন ওনার ছেলেকে তুলতে যায় তখন বলে না না না, ঘুমন্ত ছেলেকে তুলতে নেই, ও ঘুম থেকে উঠুক, আমি ছাতা করে ওকে পৌঁছে দেবো আপনার বাড়িতে। তো এমন করেই মহিলা ওনাকে বাধা দেয়। ওনার মানে খুব অদ্ভুত লাগে। এবং তারপরে বলছে যে ও খেলো এখানে? বলছে হ্যাঁ, ও তো ভালো করে খেয়েছে। এবার ঘটনা হচ্ছে যে মানে প্রথম যখন ওরা দুই ভাই গেছিল ওই মহিলার বাড়িতে, তো তখনও উনি বলেছিল যে আগে গল্প বলবে, তারপরে খেতে মানে খাওয়ার কথাটা হবে। এবার উনি ভাবছে যে আমার ছোট ছেলে তো এইমাত্রই মানে কিছুক্ষণ আগেই এসে বলল যে এরকম বলেছে, এর মধ্যে আমার ছেলে খেয়ে শুয়েও পড়লো, এটা তো একটু অদ্ভুত লাগছে। তো যাই হোক, মানে ওই ভদ্রমহিলা এত মিষ্টি ব্যবহার করে, বলে যে একটু খেয়ে যান না, আপনি একটু খেয়ে যান না, একটু খিচুড়ি করেছি, একটু বেগুন ভাজা করেছি, একটু মাছ ভাজা করেছি, আপনি খেয়ে যান। এবার তখনকার দিনে তো আর মানুষ এত স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলতো না, এখনকার দিনে হলে মানে এটা হবেই না প্রথম কথা, আর হলেও মানে সেও নিজের বাচ্চাকে জোর করে টেনে নিয়েই আসবে। কিন্তু তখনকার দিনে সৌজন্যবোধ একটু বেশি মানুষ দেখাতো। আর সত্যি বলতে কি, দিনকাল তো অতটা খারাপ ছিল না। এবার ঠাকুমার খুব অবাক লাগে, একটু মনে মনে রাগও হয়, কিন্তু উনি না আর কিছু বলতে পারলো না। উনি বলেন না না, আমার তো সংসার অনেক কাজ পড়ে আছে, আমার স্বামী ছোট ছেলেদেরকে খেতে দেবো, তারপরে আমি খাবো। কিন্তু ওনার মনটা না কীরকম খচখচ করতে থাকে, এবং উনি ভাবলো যে এটা কি হলো, আমার ছেলেটার জন্য আমি ভালো করে রান্না করলাম। মানে সৌরিশবাবুর বাবা চুনো মাছ ভাজা খেতে খুব ভালোবাসতো, তো উনি যথারীতি দুপুরবেলা চুনো মাছ ভাজা করেছে। তো উনি ওনার ছোট ছেলেকে নিয়ে ওই বাড়ি থেকে চলে আসে, এবং আসার সাথে সাথে উনি ওনার স্বামীকে বলে, মানে ওর বাবাকে বলে যে দেখো ওই মহিলা আমাকে এভাবে এরকম বললো, কিন্তু আমার মনটা মানছে না, তুমি ওকে নিয়ে আসো। আমি তো আর কিছু বলতে পারলাম না, আমি আর কথা বাড়ালাম না, তো তুমি তো পুরুষ মানুষ, তুমি যদি গিয়ে একবার বলো যে আমি ছেলেকে নিতে এসে, হয়তো তোমাকে আর কিছু বলবে না। এবার ওর বাবা বলছে যে দূর আছে, থাক না, ও যখন ঘুমিয়ে পড়েছে ঘুমোক, একটু পরে তো বাড়িতে আসবি। তো ওনার মা বলছে না, তুমি এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসো। যাই হোক, তো সৌরিশবাবুর দাদু গেল, এবং সত্যি সত্যি যখন যায় ওই মহিলার কোনো কথা বিশেষ বাড়ায় না,
এবং ছেলেকে উনি মানে ছেলে যেই বাবার গলা পেয়েছে সেই মানে ঘুমটা কিছুটা ভেঙেছে, এবং যখন দেখে বাবা এসছে সেও ভয় পেয়ে ওখান থেকে উঠে ওর বাবার সাথে চলে আসে। তো চলে আসার পরে তো মানে বাবুর ঠাকুমা তো খুব বকাবকি করছে যে কেন তুই ওনার বাড়িতে খাওয়া দাওয়া করলি, আর এই তো তুই গেছিলি, এর মধ্যে খেয়ে দিয়ে আবার তুই ঘুমিয়েও পড়লি। ও যে বললো তোদের হাতে একটা করে পুতুল দিয়েছিল। এবার ঘটনা হচ্ছে ওই যে পুতুল দিয়েছিল সেই কথাটা কিন্তু মানে সৌরিশবাবুর বাবা মনে করতে পারে যে হ্যাঁ একটা হাতে পুতুল দিয়েছিল। বাট ওনাকে যখন ওনার মা জিজ্ঞেস করছে যে কি তুই কী খেয়েছিস, মহিলা বললো যে তুই এরকম খিচুড়ি, বেগুন ভাজা, এরকম মাছ ভাজা খেয়েছিস। উনিরা মানে কিছু মনে করে বলতেই পারলো না যেগুলো খেয়েছে। এবার একবার নয় একাধিকবার ওনার মা ওনার বাবা জিজ্ঞেস করে, কিন্তু উনি কিছু বলতে পারে না। তখন বলছে আমাকে একটা কিছু দিয়েছিল, আমি খেয়েছিলাম, কিন্তু আমার এত ঘুম পেয়ে যায় আমি না খেয়াল করিনি। এবার ওনার বাবার বয়স কিন্তু তখন প্রায় 10-11। এবার 10-11 বছর বয়সী একটা বাচ্চা, সে এতটাও ছোট নয় যে সে একটু আগে কি খেয়েছে সেটা সে ভুলে যাবে বা সে বলতে পারবে না। যাই হোক, এটাও একটুখানি ওনার মায়ের খটকা লাগলো। এবার পরের দিন কি হয়েছে, পরের দিন তো স্কুল গেছে, সৌরিশবাবুর বাবা কাকা দুজনেই স্কুল গেছে। এবার স্কুল থেকে যখন ফিরছে, বাচ্চা মানুষ তো, আর তখন রাস্তাঘাটে জল কাদা সবই ছিল, তো এমন করে সে স্কুল থেকে ফিরেছে তার মাথা অবধি কাদা উঠে গেছে। এবার ওনার মা প্রথমে ছোট ছেলেকে স্নান টান করিয়ে পরিষ্কার করেছে। এবার বড় ছেলেকে বলেছে যে দাঁড়া তোর মাথায় একটুখানি ভালো করে সাবান দিয়ে দিচ্ছি। তখনকার দিনে অত লোকে তো শ্যাম্পু ইউজ করতো না, সাবান ইউজ করতো, তো সাবান মধ্যে তোর সাবান দিয়ে দিচ্ছি, তোর মাথা ভর্তি কাদা ফাদা আছে নোংরা। তো এই সাবান দেওয়ার জন্য যখন ছেলের জামাটা খুলেছে, উনি দেখছে যে ওনার ছেলের মানে পিঠের ডান দিকে 10টা মানে ছোটো 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 ফুটো, মানে ফুটোগুলো না আমার লাল 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 হয়ে গেছে। মানে ফট করে যদি আপনার হাতে একটা ছুঁচ ফুটে যায়, যেরকম একটা ছোট্ট সামান্য লাল একটা দাগ হয়ে যাবে, ওই রকম লাল ওরকম ফুটো 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 মতো রয়েছে পিঠের জায়গাটা। এবার এটা দেখে তো ওনার মা খুব অবাক হয়ে যায়, ছেলেকে বলে যে তোর পিঠে কি হয়েছে, এটা কোথায় লাগলো তোর এরকম করে? তো বলছে জানি না তো। এবার যখন চাপ দিচ্ছে তখন লাগছে, মানে জ্বালা করছে। তো ওনার মা ওনাকে অনেকবার জিজ্ঞেস করে যে কি রে কোথায় লেগেছে, তুই কি পড়ে গেছিলি বা কিছু? উনি কিছু বলতেই পারে না। এবং ওই মানে ওই যে ফুটো ফুটো দাগগুলো, সেটা যে কোনো ছুঁচ বা সেফটি পিন জাতীয় কোনো জিনিস দিয়ে যে ফুটো ফুটো করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ওনার ছেলের কিছুই মনে নেই। যাই হোক, এই ব্যাপারটা একটু অদ্ভুত। তো যেহেতু মানে বাচ্চা ছেলে দুরন্ত, প্রচণ্ড খেলাধুলো করে, এদিক ওদিক পড়ে যায়, তো ওনার মা না বিষয়টাকে অতটা গুরুত্ব দেয় না। ভেবেছে যে ঠিক আছে ছেলের লেগেছে, ঠিক আছে, বাড়িতে একটা ওষুধ ছিল ওইটা একটুখানি লেপে দিয়েছে জায়গাটায়, ভালো কথা। এবার এর 3-4 দিন পরে, তো এর 3-4 দিন পরে একদিন কি হয়েছে, হঠাৎ করেই সন্ধেবেলা কারেন্ট চলে গেছে। এবার কারেন্ট নেই, বুঝতেই পাচ্ছেন যে মানে ওই পাড়ায় খুব কম বাড়িতেই কারেন্ট ছিল, মানে এমন অনেক বাড়িই ছিল যেসব বাড়িতে কারেন্ট ছিল না, তো ওনাদের বাড়িতে কারেন্ট ছিল। এবার যেহেতু কারেন্ট চলে গেছে, তো বেশ চারিদিকটা অন্ধকার। তো কি হয়েছে যে পাড়ার কিছু বাচ্চা ছেলেরা তারা বাড়ি মানে ওই সামনের রাস্তাটায় খেলছে। এবার সৌরিশবাবুর বাবা কাকাও গিয়ে খেলছে। তো খেলতে খেলতে হঠাৎ করে কি হয়েছে, ওই মহিলা ওইখানটা এসেছে। এই যে বললাম যে ওনাদের পাড়াটা কিন্তু খুব একটা বড় পাড়া না, ছোট পাড়া। তো ওই মহিলা তখন বেরিয়ে এসে বলে বাচ্চারা তোমরা খেলছো, তো চলো তোমরা আমার ঘরে চলো, আমি আজকে লুচি ভেজেছি। এবার দেখুন বাচ্চারা হয়তো খুব কম খায়, কিন্তু ওদের তো একটা খাওয়ার নাম শুনলে তো একটা মনে তো আনন্দ হয়, একটা ইচ্ছে হয় যে ঠিক আছে একটু খেয়ে আসি। তো প্রত্যেকটা বাচ্চা, ওখানে ধরো 6-7টা বাচ্চা ছিল, তাদেরকে বলে যে তোমরা চলো আমার ঘরে লুচি খাবে। এবার লুচি আলুর দম করেছে, সবাইকে দিয়েছে। কিন্তু এখানে একটা খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে এই যে বাচ্চাগুলোকে যে উনি নিজের বাড়িতে ডেকে লুচি আলুর দম খাওয়ালো, এটা কিন্তু পাড়ার অন্যান্য লোকেরা জানলই না। মানে কারোর বাড়িতে গিয়ে বলুন বা কোনো বাচ্চা যে তার বাড়িতে বলছে যে না আমি ওই কাকিমার বাড়ি যাচ্ছি, গিয়ে খেতে যাচ্ছি, সেটা কিন্তু কেউ বলেনি। এবার কিছুক্ষণ পরে যখন লোকেরা দেখছে যে তাদের বাচ্চারা বাইরে খেলাধুলো করছিল একটু আগেও, এখন আর নেই, তো তখন তারা বুঝেছে যে নিশ্চয়ই ওনার বাড়িতে গেছে, কারণ বাচ্চারা মাঝে মধ্যে ওই মহিলার বাড়িতে যায়। তো ওখানে গিয়ে দেখছে যে ওরকম বাচ্চারা লুচি আলুর দম এগুলো খাচ্ছে। তো খুব অবাক লেগেছে যে কাউকে কিছু না বলে ভাবে, যদিও তখনকার দিনে এগুলো খুব একটা আনকমন ছিল না,
তবুও সবাই একটু ভাবে যে আজকে কোনো পুজো নেই, পার্বণ নেই, কিছু নেই, হঠাৎ করে সে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে কেন? তো ওই মহিলাকে যখন বলে, মহিলা বলছে আসলে আমার আজকে মনটা খুব খারাপ। আগে তো আমি বললাম যে আমার অনেক বড় পরিবার ছিল, আমার তিনটে ছেলে, তাদের ঘরের নাতিপুতি, তো তাদের জন্য তো আমি রান্নাবাড়ি করতামই, কিন্তু আমার যখন মনটা ওদের জন্য খুব খারাপ করে, তো তখন আমি ভাবি যে এই বাচ্চাগুলোর জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে। এবার সবাই ভাবলো যে হ্যাঁ, এটাও একটা খুব মানে ভ্যালিড ব্যাপার, হতেই পারে। অ্যাকচুয়ালি ওই ভদ্রমহিলা কিন্তু মানে এই যে বাচ্চাদেরকে খাওয়ানো বলুন, ওই যে গল্প বলা, ওই যে ছোটো ছোটো পুতুল তৈরি করে হাতে দেওয়া, এগুলোর পিছনে কিন্তু একটা বিশাল উদ্দেশ্য ছিল, এবং উনি কিন্তু রীতিমতো একটা মানে খারাপ কাজ করছিলেন। কিন্তু পাড়ার কেউ সেই বিষয়টা গুণাক্ষরেও টের পাননি। একমাত্র ওই বাড়ির যিনি মালিক ছিলেন, যে ভদ্রমহিলা যার স্বামী মারা গেছে, তিনি মাঝে মধ্যে বুঝতে পারতেন যে নিচের ঘরে কিছু তো একটা হচ্ছে, কিন্তু সেটা কী হচ্ছে সেটাও কিন্তু উনি বুঝতে পারতেন না, কারণ ওনার মনে হতো যে ভদ্রমহিলা পুজো করছে। আচ্ছা, এই পরে যেটা হলো যে ওই লুচি আলুর দম খাওয়ার পরে সবাই যে যার বাড়িতে চলে এলো। এর ঠিক 2-3 ঘন্টা পরে ততক্ষণে কারেন্ট চলে এসেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। মধ্যরাত্রি থেকে মানে ওই যে কটা বাচ্চা লুচি তরকারি খেয়েছিল তাদের না প্রত্যেকের খুব শরীর খারাপ হওয়া শুরু হলো। মানে একই সময় ওই 6-7টা বাচ্চারই খুব শরীর খারাপ হলো। তার মধ্যে এই সৌরিশবাবুর বাবা কাকাও রয়েছেন। এবার রাতের বেলা যে যার যার ঘরের বাচ্চার শরীর খারাপ হয়েছে, কেউ তো আর মানে পাশের বাড়ির সাথে কথা বলছে না। তো সকাল হতে সবাই যখন বলল যে এরকম তাদেরও বাড়ির বাচ্চাদের শরীর খারাপ, তো সবটা মানে যখন জানাজানি হলো, তো তখন একটা বিষয়ে সবাই ভেবে অবাক হলো যে যে কটা বাচ্চা কালকে রাত থেকে অসুস্থ হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আগের দিন রাতে ওই বাড়িতে লুচি তরকারি খেয়েছিল। এবার স্বাভাবিকভাবেই তাদের মনে হয় যে ওই লুচি তরকারির মধ্যে নিশ্চয়ই এমন কিছু দেয়া ছিল যেটা খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। এবার ঘটনা হচ্ছে যে এমন কি ছিল যার জন্য এটা হলো। এবার স্বাভাবিকভাবেই ওই মহিলাকে বলা হয়েছে, এবং ওনার স্বামী মানে একদম শুয়েই থাকতেন সারা সময়, মানে যা করার সব কিছুই মহিলাই করতেন। তো তাকে যখন বলা হলো যে আপনার বাড়িতে এরকম লুচি তরকারি খেয়ে বাচ্চারা এরকম অসুস্থ হয়ে গেছে, তো সে তো তখন বিষয়টা মানতে রাজিই নয়। সে বলছে যে আমি এই খাবার খেয়েছি, আমার অসুস্থ স্বামীকেও আমি এই খাবার খাইয়েছি, তাদের কিছু হলো না, বাচ্চাদের হয়ে গেল, কি করে হবে? আমি টাটকা লুচি ভেজে দিয়েছি, টাটকা আলুর দম বানিয়েছি। এবার যাই হোক, কিছুদিন পরে মানে ওই শরীর খারাপ 1-2 দিন চললো, তারপরে মোটামুটি বাচ্চাগুলো ঠিকঠাক হয়ে গেল, এক্সেপ্ট একজন, সেটা হচ্ছে সৌরিশবাবুর বাবা। ওনার বাবার একটা অদ্ভুত সমস্যা, মানে মানে এমনি শরীর খারাপ ঠিক হয়ে গেলেও একটা অদ্ভুত সমস্যা তৈরি হলো নতুন করে, যে সমস্যা কিন্তু ওনার আগে ছিল না। ওনার বাবা কি করতেন, ঘুমের মধ্যে মানে রাতের বেলা ঘুমোচ্ছে, ঘুম পেয়েছে, বাচ্চা মানুষ ঘুমোচ্ছে, হঠাৎ করেই রাত 1টা-2টো নাগাদ ওনার বাবার ঘুমটা ভেঙে যেত, এবং ঘুম ভাঙার পরে তার চোখ দুটো কিন্তু একদম স্থির থাকতো, মানে একদম পুরো খোলা, সেরকম সজাগ মানুষের চোখ খোলা থাকে সেরকম চোখ খোলা, খুব সজাগ, কিন্তু তার মধ্যে না কোনো সেন্স থাকতো না। সেন্স থাকতো না বলতে আমি বোঝাতে চাইছি, তার নাম ধরে যদি কেউ ডাকতো সে কিন্তু কোনো সাড়া নাড়া দিত না, স্থির হয়ে বসে থাকতো অথবা দাঁড়িয়ে থাকতো। এবার প্রথম যেদিন এই বিষয়টা হয় সেদিন ভেবেছে যে ঠিক আছে, হয়তো কোনো স্বপ্ন টপ্ন দেখেছে, ঘুমের মধ্যেই আছে, তো ঠিক আছে, তাকে আবার শুইয়ে দেওয়া হলো। কিন্তু সে আর শুতে চাইছে না। এবার এই যে সমস্যাটা শুরু হলো, এটা কিন্তু প্রায় ওই 2-3 দিন অন্তর অন্তর ওনার মধ্যে দেখা দিত। হঠাৎ করেই মধ্যরাতে ঘুম ভেঙে যেত, এবং ওরকম করে নয় দাঁড়িয়ে থাকতো নয় বসে থাকতো, এবং আস্তে আস্তে যেটা হলো মানে সেই সময় তার নাম ধরে ডাকলে সে শুনতো না। তাকে যদি মানে ওনার বাবা আর কি ভেবেছে যে হয়তো ঘুমের মধ্যে আছে, ঘুমের ঘোরটা কাটানোর জন্য একটুখানি ঝাঁকিয়েছে, কি হাতের মধ্যে একটা মানে ছোট করে মেরেছে, মানে তার কোনো সেন্সই নেই, মনেই হচ্ছে না যে তাকে মানে সে বাইরের লোকের কারোর কথা তার কানে যাচ্ছে। এরপরে যেটা শুরু হলো, সে বারবার ঘর থেকে বেরিয়ে যেতে চাইতো রাতের বেলা। এবার তাকে চেপে ধরে রাখা হতো। এবার প্রথম মানে ওনার বাড়ির লোক ভেবেছে যে এটাও ছেলের কোনো দুষ্টুমি হবে, কিন্তু ভাবছে যে এইরকম তো ছেলে কখনো করতো না, রাতের বেলা সে ঘুমোতো। এবার ওনার মায়ের না খুব চিন্তা হওয়া শুরু হলো যে ছেলের কি হয়েছে। ওনার বাবাও
ব্যাপারটা প্রথম দিকে অতটা পাত্তা না দিলে উনিও দেখছেন যে না, ছেলের মাঝে মধ্যে এই সমস্যাটা হচ্ছে। এদিকে ওই যে বাড়ি ছিল, যে বাড়িতে ওই মহিলা থাকতেন, তো তার উপরতলায় তো ওই বাড়িরই যিনি আর কি অরিজিনালি যে মহিলার বাড়ি ছিল, তো তিনি একদিন বলে যে মানে এনার সাথে দেখা হয়েছে, মানে সৌরীশবাবুর ঠাকুমার সাথে দেখা হয়েছে। তো বলছে যে তোমার ছেলেকে দেখি মাঝে মধ্যেই বাড়িতে আসে, এখন তার পাড়ার অন্যান্য ছেলেপুলে অতটা আসে না। আর আমার জানো তো, আমার মানে এই যে মহিলা রয়েছে, আমার এই পরিবারটাকে একদম ভালো লাগে না, কিন্তু কি করব বলো, আমার কর্তামশাই এদেরকে বাড়ি বেচে দিয়েছে, এবার আমি তো আর তাকে উঠে যেতে বলতে পারি না। তো আমার খুব ভয় করে, রাতের বেলা আমি বিভিন্ন রকমের শব্দ পাই, বিভিন্ন রকমের উদ্ভট উদ্ভট আওয়াজ পাই, কখনো মনে হয় যে অনেক বাচ্চা একসাথে প্রচণ্ড চিৎকার করছে, কখনো ওই মহিলা জোরে জোরে হাসছে, অদ্ভুত রকমভাবে একটা অট্টহাসির আওয়াজ পাই। এবং উনি একবার নাকি মানে একা থাকেন, তো ভদ্রমহিলার ঘুম আসে না এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজে। তো উনি একবার সিঁড়ি দিয়ে নেমে উঁকি মেরে দেখার চেষ্টা করেন। তো উনি নাকি দেখেন, মানে যেটুকু উনি দেখতে পায়, বলছে যে আমার তো খুব ভয় লেগে গেছে, ঘরের মধ্যে ওরা মানে যজ্ঞ করে মহিলা, এবং ওইটা যখন আমি দেখি, ওই মহিলা কী করে যেন টের পেয়ে যায়। সে তখন ভিতর থেকে আমাকে বলছে যে আপনি উপরে গিয়ে ঘুমোন। তো ওনার এত ভয় লেগেছে, উনি বললেন যে দেখো আমি তো আর কিছু বলতে পারছি না, কারণ বাড়ি তাকে বেচা হয়ে গেছে। তো আমি খুব ভয় পেয়েছি, আমি তো এখন মাঝে মধ্যেই, ওনার যে মেয়ে আর কি একটু কাছে থাকে, বলছে আমি এখন মাঝে মধ্যেই মেয়ের বাড়ি গিয়ে থাকি, কি করব বলো। তো আমি এটুকুই বলবো, তোমার ছেলেকে আর এই বাড়িতে খুব একটা আসতে দিও না। এবার সৌরীশবাবুর ঠাকুমা, সে কিন্তু ওনাকে বলেনি যে ওনার ছেলের এরকম একটা সমস্যা হচ্ছে। তো ওই যে বললাম যে প্রথম থেকেই ওনার মায়ের মনে একটা খটকা ছিল, উনি চাইতেন না যে ওনার ছেলে এই বাড়িতে এত যাতায়াত করুক। এবং পাড়ার অন্যান্য ছেলেপুলেরা যারা ওই বাড়িতে যেত, গল্প করতো, তাদের বাড়ি থেকে কিন্তু ওই লুচি তরকারি খাওয়ার পরে যে সমস্যাটা হয়েছিল, তারপর থেকে কিন্তু তারা আর ওই বাড়িতে যেত না, এক্সেপ্ট এই সৌরীশবাবুর বাবা। ওনার কাকাও কিন্তু ওই বাড়িতে যেতে ভয় পেতেন, কারণ এমন এমন করে গল্প বলতো, সেই গল্পগুলো শুনে না ওনার খুব ভয় লাগতো। আর ওই যে বললাম, ওই যবে থেকে ওই ছুঁচ বসানো পুতুল হাতে ধরতে দিয়েছিল, তখন থেকেই খুব ভয় লাগতো। এবার ওনার মায়ের তো মানে ভীষণ টেনশন হতে থাকে যে তাহলে আমার ছেলেটার কি হলো, ওই বাড়িতে যাওয়া থেকে কি সমস্যাটা হলো। তো ওনার মা একদিন ভাবলেন যে না, আমি আমার ছেলেকে তো বারণ করব, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও তো চলে যেতেই পারে, তো আমি ওই মহিলার বাড়িতে গিয়ে বলে আসবো। তো উনি কী করলেন, ঠিক পরের দিন ওই মহিলার বাড়িতে গেলেন। গিয়ে এই মহিলা বলছে যে দেখুন, আমি চাই না আমার ছেলে আপনার বাড়িতে আসুক, আমি তো আমার ছেলেকে বারণ করবই, কিন্তু ছোট বাচ্চা মানুষ, দুরন্ত, তো আপনার এখানে যদি আসে আপনি ওকে ঢুকতে দেবেন না, আমার পছন্দ না ও আপনার এখানে আসুক, গল্প শুনুক, আপনি ওকে খাওয়া দাওয়া দিন। তো তখন ওই মহিলা তো মানে অন্য রকমের একদম বিহেভিয়ার করলো, যেন কিছুই বোঝে না। সে বলছে কেন আপনি এরকম করে বলছেন, আমি একটু বাচ্চা কাচ্চা ভালোবাসি, হ্যাঁ আপনারা বিশ্বাস করছেন না কেন আমাকে, এরকম নানান কথাবার্তা বলে, এবং উনি চলে আসে বলে। এদিকে মানে প্রত্যেক সময়ই ভাবছে যে এবার হয়তো ছেলে ঠিক হয়ে যাবে, এই প্রবলেমটা হয়তো আজকেই হলো লাস্ট, আর হয়তো হবে না। কিন্তু দেখা গেল যে এই সমস্যাটার উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো, এবং আগে যেটা শুধুমাত্র রাতের বেলা হচ্ছিল, এবার দিনেও হওয়া শুরু হলো। দিনের বেলা একদিন কি হলো, মানে স্কুল যাবে, উনি ভাত বেড়ে দিয়েছে যে ভাত ঠাত খেয়ে স্কুল যাবে। তো ভাত খেতে বসেছে, হঠাৎ করেই মানে অর্ধেক খাওয়া হয়েছে, তো উনি না মানে কীরকম যেন হয়ে বসে আছে। তো মানে ওনার মা বলছে যে কিরে ভাতটা তাড়াতাড়ি খা, স্কুল যেতে দেরি হয়ে যাবে তো। এবার ছেলে আর কিছু যেন মানে পুরো এরকম স্থির হয়ে আছে, চোখ দুটো মনে হচ্ছে যেন পুরো শান্ত, এবং সে আর কোনো কথা বলছে না। তো ওনার মা তো বুঝতে পেরেছে যে আবার কিছু একটা সমস্যা হয়েছে। তো উনি ছেলেকে ওই ভাতের থালার পাশ থেকে সরিয়ে উনি কোনো রকমে টেনে হিঁচড়ে ওকে খাটে বসিয়েছে। এবং যখন খাটে বসিয়েছে, তখন না মানে কিছু একটা যেন ওনার বাবা বলার চেষ্টা করছে। এবার মানে বুঝতে তো কিছুই পারছে না। তো তখন উনি বাড়িতে একা ছিলেন, মানে ভদ্রমহিলা একা ছিলেন, ওনার স্বামী কোথাও একটা গেছিল কাজে। এবার ছোট ভাই সেটা দেখে, মানে সৌরীশবাবুর কাকা সেটা দেখে আবার ভয় পেয়ে গেছে। তো ওকে বলেছে তুই স্কুলে যা, আমি দাদাকে দেখছি, তোর দাদাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো ছোট ছেলে স্কুলে চলে গেছে। এবার সৌরীশবাবুর ঠাকুমা ভাবছে যে আমি কি করব, এবার ছেলের কি হয়েছে। তো তখন দেখছে যে ছেলে ঘর থেকে বেরিয়ে যেতে চাইছে,
এবার উনি তো মনে মনে ভাবছিলেন যে এটার তো একটা শেষ দেখে ছাড়তে হবে, যে ছেলে কোথায় যেতে চাইছে। তো উনি ছেলেকে মানে ওই যে রাতের বেলা যে ওনারা আটকে রাখতো, উনি আর সেদিন সেটা করলেন না। উনি ছেলেকে যেতে দিলেন এবং তখন উনি ছেলের নাম ধরে ডাকছে, ওর মাথায় হাত বোলাচ্ছে, ওকে জড়িয়ে ধরছে। মানে ছেলে যেন কিছু বুঝতেই পারছে না যে ওর সাথে কী হচ্ছে, শুধু মনে হচ্ছে যেন মানে ওকে কোথাও একটা যেতে হবে, কোনো একটা জায়গায় ওকে যেন পৌঁছতে হবে। তো ওনার ঠাকুমা তখন একটা খুব বুদ্ধিমত্তার কাজ করেন। উনি ভাবলেন যে আমি ওকে ছেড়ে দিই, কিন্তু আমি ওর পিছন পিছন যাব, আমি দেখব ও কোথায় যায়। এইবারে উনি ছেলেকে ছেড়ে দিয়েছে। এবার ও তো পুরো হনহন করে হাঁটছে। এবার হাঁটতে হাঁটতে উনি তো পিছন পিছন হাঁটছে। তো হাঁটতে হাঁটতে উনি দেখলেন যে ওনার ছেলে ওই বাড়ির নিচতলায়, মানে যেখানে ওই মহিলা থাকে যে ওরকম করে গল্প বলে, হাতে ছোট ছোট করে মাটি দিয়ে পুতুল গড়ে দেয়, তো সেই বাড়িটার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। এবং উনি দেখছেন যে ওই বাড়িটার সামনে যে দরজাটা রয়েছে, সে দরজার কাছে 3টে ওরকম ছোট ছোট অদ্ভুত দেখতে মাটির পুতুল, মানে কেউ হাতে বানিয়ে রেখেছে সেটা বোঝা যাচ্ছে। এবং পুতুলগুলোর মাথায় ওরকম সিঁদুর লেপা এবং কালো কালো কিছু একটা পুতুলগুলোর গায়ে পোতা রয়েছে। সেটা কি এক্স্যাক্ট উনি বুঝতে পারেনি। এবং সেই মুহূর্তে মানে হঠাৎ করেই ওনার ছেলে দেখলো, মানে সৌরিশবাবুর বাবা থেমে যায় গিয়ে। এবার হয়তো মানে খুব সম্ভব যে এই কাজটা করছিল, মানে ওই মহিলা ভিতর থেকে হয়তো বুঝতে পেরেছে যে এই ছেলেটার মা ওর পিছন পিছন আসছে। তো কিছু একটা হয়তো হয় এবং ওখানে দাঁড়িয়ে পড়ে, এবং দাঁড়িয়ে পড়ার পরে কিছুক্ষণ পরে ও ফেন্ট হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে উনি পড়ে যায়। তো আশপাশের লোকজনরাও ছুটে আসে, তোকে ধরে বেঁধে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এবং ঘরে নিয়ে যাওয়ার পর ওর যখন জ্ঞান আসে তখন সে কিন্তু একদম স্বাভাবিক, শান্ত, কোনো প্রবলেম নেই। এইবার ওর মায়ের কাছে বিষয়টা খুব স্পষ্ট হয়ে গেল যে যা হচ্ছে ওই বাড়ি থেকেই হচ্ছে। এবার ওনার মায়ের তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে যে ছেলের এরকম অবস্থা। তো উনি তখন আশেপাশের কয়েকজনকে ঘটনাটা বলে যে আমি এরকম এরকম দেখেছি। তো তারা ভাবলো যে না, এরকম তো পাড়ার মধ্যে এরকম তো করা চলবে না। তো তারা সবাই মিলে ওই মহিলার বাড়িতে গেছে। আর তখন কিন্তু ওই মানে ওই বাড়িটা যার অরিজিনালি ছিল, তো সে তো নিজের মেয়ের বাড়িতে গেছে, তো সেই বাড়িতে ছিল না। তো পাড়ার কয়েকজন মিলে ওই মহিলার যখন বাড়িতে গেছে, দেখছে মানে ঘরের মধ্যে কিচ্ছু নেই, ওনারা স্বামী স্ত্রী দুজনে ভাত খাচ্ছে আর পুজো আর্চা যেরকম ঘরে হয় সেরকমই। এবার মানে পাড়ার লোক যে ওখানে যায় তাদের অভিযোগ করে। এবার অভিযোগটা করবে কি, ঘরের মধ্যে তো ওরকম কোনো ছোটোখাটো পুতুল পুতুল কিচ্ছু নেই ঘরের মধ্যে, মানে কোথায় যে মুহূর্তের মধ্যে উনি লুকিয়ে ফেলেছে সেটা কেউ বুঝতে পারেনি। এবার সৌরিশের ঠাকুমা, ওনার তো একটুখানি মানে অড লাগছে যে লোকজনকে বলল কিন্তু ঘরের মধ্যে তো কিছু নেই। এবার উনি বলেন যে আপনি কি আমার ছেলের উপরে কিছু করেছেন? আমার ছেলে প্রত্যেক রাতে এরকম করে, ও ঘুম থেকে উঠে যায়, ওকে সারা নাড়া পাওয়া যায় না, ওকে শত ডাকলেও ও শোনে না। তো এগুলো শুনে উনি বলছেন তাই এত অসুবিধা হচ্ছে? আমি তো জানি না কিছু। বলছেন আপনি নিশ্চয়ই কিছু করেছেন। এবার দেখুন, যার যে সত্যিকারের খারাপ কাজ করে সে কিন্তু কখনোই স্বীকার করে না যে সে এরকম কিছু করছে। যাই হোক, তো পাড়ার লোকেরা টুকটাক কথা বলে কিন্তু কোনো তো প্রমাণ নেই, তাই তারা সেভাবে কিছু বলতে পারে না, তারা চলে যায়। তো ওখান থেকে আসার সময় সৌরিশবাবুর ঠাকুমার একটা জিনিসের দিকে চোখ পড়ে। সেটা হচ্ছে ওই বাড়ির ঠিক সাইডে একটা মানে একটুখানি ফাঁকা জমি ছিল। উনি দেখেন সেই ফাঁকা জমির মধ্যে মানে পোড়া পোড়া প্রচুর জিনিসপত্র রাখা রয়েছে, মানে সেগুলো একদম পুড়ে কালো ছাই হয়ে গেছে কিন্তু রাখা রয়েছে। ওইটা দেখে না ওনার সন্দেহ হয় এবং তখন মনে হয় যে ওই বাড়িটা যাচ্ছিল, সে মহিলা যে এখন নিজের মেয়ের বাড়িতে আছে, সে ওনাকে বলেছিল যে এই নিচে যে থাকে সে সারাদিন সারা রাত পুজো আর্চা কিছু একটা করে, অদ্ভুত অদ্ভুত আওয়াজ করে মুখ থেকে, কখনো কখনো একাধিক মানুষের আওয়াজ পাওয়া যায় এবং যজ্ঞ করে। তো উনি ভাবছেন যে এই পোড়া জিনিসগুলো কোথা থেকে এলো। তো উনি আর ওখানে কোনো কথা বাড়ায় না, তো উনি বাড়িতে চলে আসে। এরপরে একদিন কি হয়েছে, ওনাদের বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে। এবার সমস্যা হওয়ার কারণে বাড়িতে সবাই একটু ব্যস্ত হয়ে পড়েছে। ওনাদের বাড়িতে তখন সেদিন কিছু লোকজন এসেছিল। এবার তার আগে 2-3 দিন অবধি কিন্তু সব কিছু ঠিকঠাক চলছিল, মানে সৌরিশবাবুর বাবার কোনো অসুবিধা হয়নি ওরকম, মানে রাতের বেলা জেগে কিছু করেনি, কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক চলছিল। তো পারিবারিক সেই সমস্যাটার কারণে সকলে একটু ব্যস্ত হয়ে পড়ে। তো ইন দ্য মিন টাইম যেরকম বাচ্চা ছেলেরা বিকেলবেলা খেলতে বেরোয়, তো সেরকম ওনার
বড় ছেলেও খেলতে বেরিয়েছে, তার সাথে সাথে ওনার ছোট ছেলেও গেছে। এবার সন্ধে হয়েছে, সন্ধ্যের পরে তো বাড়িতে সবাই চলে আসবে, তো ওনার ছোট ছেলেও চলে আসে, কিন্তু বড় ছেলে আর বাড়ি ফেরে না। তো উনি স্বাভাবিকভাবেই প্রথমে ছেলেকে জিজ্ঞেস করেছে, ছোট ছেলেকে, যে কিরে তোর দাদা কোথায়? তো বলছে যে দাদা তো প্রথমে খেলছিল আমাদের সকলের সাথেই, তারপরে যে দাদা কোথায় চলে গেল জানি না, আমাকে কিছু বলেনি। এবার ওই পাড়ায় আরও যত ছেলে ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করা হলো যে কোথায় সে। এবার ও যে কোথায় গেছিল খেলতে খেলতে, পাড়ার মধ্যেই ছিল, সবার সাথেই খেলছিল, কিন্তু খেলতে খেলতে যে সে হঠাৎ করে কোথায় চলে গেল সেটা কিন্তু পাড়ার কেউ খেয়াল করেনি। এবার তোর মার খুব রাগ হয়, ওর বাবাকে বলে যে দেখো, আমার মনে হচ্ছে ওই মহিলাই ওকে ডেকে নিয়ে গেছে, আবার ওই মহিলার বাড়িতে কিছু তো একটা গন্ডগোল আছে। তো ওনার বাবা বলে যে ঠিক আছে, আমি দেখছি। তো ওনার বাবা যায় ওই মহিলার বাড়িতে, এবং ওই মহিলার বাড়িতে যখন গেছে, গিয়ে দেখছে ওনার বাড়িতে তালা ঝোলানো। এবার তো আস্তে আস্তে সময় এগোচ্ছে, আর ওনার ছেলে যাই হোক না কেন, সে যদি সন্ধেবেলা ঘরে নাও ফেরে, সে কিন্তু কখনোই দূরে কোথাও যায় না, হয়তো পাড়ারই কারোর বাড়িতে থাকবে, বা হয়তো ওনাদের পাশে একটা মন্দির মতো ছিল, তো না সেই মন্দিরের ওখানে থাকতো। কিন্তু এভাবে এতক্ষণের জন্য সে কিন্তু কখনো কোথাও যায় না, বাচ্চা ছেলে সে কোথায় বা যাবে। এবার পাড়ার লোকেরাও জিজ্ঞেস করছে যে কি ছেলে ফিরেছে, তো উনি বলছেন না। তো তখন সবারই কিন্তু চিন্তা বাড়তে থাকে যে তাহলে ছেলেটা গেল কোথায়। এবার ছেলের মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে বলছে যে আমি বুঝতে পারছি এই মহিলা আমার ছেলের কোনো একটা ক্ষতি করছে। এবার সে দিন কেটে গিয়ে পুরো সেই দিনটা কেটে গেল, রাত পেরিয়ে ভোর হয়ে গেল, তবু কিন্তু সৌরিশবাবুর বাবা বাড়ি ফিরল না। এবার সারা রাত ছেলে বাড়ি ফেরেনি, ওনার মায়ের তো কান্নাকাটি, ওনার বাবা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, আত্মীয় স্বজন যাদের পরিচিত ছিল সবাইকে বলে রেখেছে, সবাই খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কিন্তু ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এদিকে ওই ভদ্রমহিলারও কিন্তু বাড়িতে তালা ঝোলানো, সেও যে কোথায় গেছে সেটা কিন্তু কেউ জানে না। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই মহিলার বর কিন্তু একদম বিছানায় পড়েছিলেন, তো সেই বিছানায় পড়ে থাকা মানুষটাকে নিয়েই এরা ইনি কোথায় কখন কিভাবে বেরোলো সেটা পাড়ার কেউ কিন্তু খেয়াল করেনি। আর তখনকার দিনে তো দেখুন এরকম সিসিটিভি ছিল না যে সিসিটিভি ফুটেজ চেক করবে, ফলে সে কখন কিভাবে বেরিয়েছে সেটা কিন্তু কারোরই জানা নেই। এইবারে বেশ অনেক সময় কেটে যায়, এবং পরের দিন বিকেলবেলা যেহেতু পাড়ার লোকেরা, ওনাদের আত্মীয় স্বজন সবাই খুব খোঁজ খবর করা শুরু করে, তো তখন কলকাতার কাছেই, তাও কিন্তু ওনাদের বাড়ি যেখানে ছিল উত্তর কলকাতার, সেখান থেকে বেশ অনেকটা দূরে একটা গঙ্গার ঘাটে একটা খবর আসে যে একটা এরকম ছেলেকে পাওয়া গেছে, কিন্তু সেই ছেলেটা নিজের নাম পরিচয় কিছু বলতে পারছে না। তো বাড়ির লোক যায়, এবং ওনার বাবাও গেছিলেন। তো গিয়ে দেখছে এই সৌরিশবাবুর বাবা ওরকম করে গঙ্গার ঘাটে রয়েছে, এবং তার পরনে যে জামা ছিল সেই জামাটার অবস্থা খুব খারাপ, ছিঁড়ে ফেটে গেছে জামাটা, এবং তার চুল উস্কো খুস্কো। তো বোঝা যাচ্ছে যে তার শরীরের উপর দিয়ে একটা বিশাল ধকল গেছে। এবং ওনার বাবা যখন তার বাবাকে দেখে, ছেলেটা যখন তার বাবাকে দেখে, সে না মনে হলো যেন একটু রিলিফ পেলো। খুব ভয় পেলে যেমন হয়, একটা বাচ্চা ছেলে, শত হলেও দুরন্ত হোক ডান পিঠে হোক যাই হোক, ছেলেটা তো আর খুব একটা বড় নয়, সে যখন তার বাবাকে দেখতে পায়, সে তখন তার বাবার কাছে ছুটে চলে যায়। এবং ছুটে চলে যাওয়ার পরে তখন যখন তার বাবা জিজ্ঞেস করছে যে তুই এখানে কি করে এলি, তুই সারা রাত কোথায় ছিলি, তুই কি এখানেই ছিলি, সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না, এবং সে কীরকম একটা করে মাথা নাড়াচ্ছে, কাঁদছে এরকম। তো যাই হোক, তো ওনাকে নিয়ে আসা হলো বাড়িতে, এবং তাকে দেখে তো তার মা খুব স্বস্তি পেল, স্বাভাবিকভাবেই মায়ের মন তো। এবার সে না কিছু বলছে না বাড়িতে এসে। যাই হোক, তো ওনার মা স্নান টান করিয়ে ওকে ভাত মেখে খাওয়াচ্ছে। এবার সে কিছুতে খেতেও পারছে না, এবং যখন সে হাঁ করছে দেখা যাচ্ছে তো ওর জিভের ভিতরে জিভের উপরটায় না কাটা 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 দাগ হয়ে গেছে। এই কাটা দাগ দেখে মুখের ভিতরের ছাল উঠে গেছে, এগুলো দেখে না ওনার মা খুব অবাক হয়ে গেছে যে ছেলের হলোটা কি। এবং এতটুকু একটা ছেলে, যে রাস্তাঘাটও খুব ভালো করে চেনে না,
সে এতটা দূরে কি করে একা একা চলে গেল, এবং গেল সে আর রাতে ফিরল না, এবং তার শরীরের এই অবস্থা, এবং তার হাতে না, মানে ডান হাতে বিভিন্ন জায়গায় ওই ছুঁচ ফোটালে যেরকম ওই দাগ হয়, যেরকম দাগ ওনার পিঠে ছিল, মানে একবার দেখেছিল সেরকম ওর হাতে দাগ দেখা যায়। এবং এই সমস্ত কিছু দেখে বুঝতে আর বাকি রইল না যে ওনার উপরে এমন কিছু ক্রিয়া আদি করা হয়েছে, ওনাকে দিয়ে যে কিছু একটা ক্রিয়া আদি করানো হয়েছে, যার ফলে ওনার এরকম অবস্থা। তো যাই হোক, তো ভাত খাওয়াতে চেষ্টা করে, কিন্তু সে বেশি খেতে পারে না। তো তারপরে সে না হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এবার যখন অজ্ঞান হয়ে গেছে, ওনার মা বাবা তো খুব ভয় পেয়ে গেছে। তো তখন ওনাকে তাড়াহুড়ো করে ওখান থেকে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং সেই সময় ওই যে মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, সেখানে ওনাকে আনা হয়েছিল। এবং সেখানে তখন কর্তব্যরত যে ডাক্তারবাবু ছিলেন, সে দেখেই বুঝে গেছে যে ছেলেটার অবস্থা খুব একটা ভালো না। তো বললো যে দেখুন, আপনার ছেলের কি হয়েছে, আপনি কি জানেন? তো ঘটনাটা বলে যে এরকম ছেলেকে পাওয়া যাচ্ছিল না খুঁজে, তো তারপরে আমরা এরকম ছেলের খোঁজ পেয়েছি, আমরা গিয়ে ছেলেকে নিয়ে এসেছি, এবং এসে দেখছি এই অবস্থা। তো ডাক্তার যখন ছেলেটাকে পরীক্ষা করে, তো উনি মুখের ভিতরে কাটাগুলো দেখে উনি গলার মধ্য থেকে, মানে ভাবুন তখনকার দিনে তো আর এত উন্নত সমস্ত টুলস ছিল না, কিন্তু ওনার যা ছিল সে সময়, যা যা অ্যাভেলেবেল ছিল, সেখান থেকে উনি ওনার বাবার গলার থেকে দুটো কাঁচের টুকরো বের করে। এবং শুধু কাঁচের টুকরো বের করেছিল তা কিন্তু নয়, গলার ওই যে আমাদের যে চোয়াল থাকে, সেই চোয়ালের ওখানে উনি দুটো ছুঁচ ভিতরে যে ফুটে রয়েছে, এবং ফুটে পুরো ফুলে গিয়ে বুঝতেই পারছেন একটা ইনফেকশন হয়ে যাবে, তো সেই ছুঁচ দুটোও বার করে। এবং এগুলো দেখে ওনারা রীতিমতো হতভম্ব হয়ে যায় যে ছেলের এই অবস্থা কি করে হলো। সারা শরীরে বিভিন্ন জায়গায় ছুঁচ ফোটানোর দাগ, খুবই খারাপ অবস্থা। তো ডাক্তারবাবু তখন যা যা ওখানে ট্রিটমেন্ট করা সম্ভব সমস্ত ট্রিটমেন্ট হয়, এবং 5 দিন কিন্তু ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। তো 5 দিন যাওয়ার পরে তখন প্রথম উনি কথা বলে, এবং যখন ছেলের হুঁশ আসে, কথা বলে, তো তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুই কোথায় গেছিলি, কেন তুই বাড়ি ফিরিসনি, কোথায় ছিলি, তো সে তখন একটা কথাই বলে যে ওই কাকিমা ওনাকে নাকি নিয়ে গেছিল কোথাও একটা। এবার তখন তো পুরো জিনিসটা পরিষ্কার হয়েই গেল যে যা হবার ওখান থেকেই হয়েছে। তো যাই হোক, কোনো রকম ওকে সুস্থ করে বাড়ি আনা হলো। এবার এই কথা পাড়ার মধ্যে রটে গেল। এবার রটে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই মানুষের একটা প্রবল ক্ষোভ থাকবে, কিন্তু ঘটনা হচ্ছে ওই মহিলা তার স্বামীকে নিয়ে তালা ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, সে কিন্তু তখনও বাড়ি আসেনি। যাই হোক, তো তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলো, তো সেই ছেলেও মনে হচ্ছে যেন কিছু একটা লুকোতে চাইছে, কিছু একটা আড়াল করতে চাইছে। তো তাকে ডেকে পাঠিয়ে তাকে সমস্ত কথা সবাই মিলে বলল। তো প্রথমে সে বলছে আমি জানি না আমার মা কি করেছে, আমার মা এরকম কেন করতে যাবে। তো তারপরে সে আর সবার জেরায় মুখ খুলতে বাধ্য হয়। সে তখন বলে যে ওনার মা এমনি আর 5টা সাধারণ মহিলা যেরকম হয়, প্রথম থেকে উনি সেরকমই ছিলেন, সংসারের কাজকর্ম করতেন, সব কিছু দেখতেন। তো ওনাদের বাড়িতে নাকি একবার একটা সাধক আসে। আগেকার দিনে যেটা হতো, আপনারাও হয়তো জানবেন, যে বাড়ি বাড়িতে অনেকে এরকম সাধনা যারা করতো তারা ভিক্ষে করতে আসতো, চাল ডাল সব কিছু নিত। তো এরকমই একজন ওনাদের বাড়িতে আসে, এবং এসে ওনার মাকে বলেছিল যে তোর গায়ে তো একটাও, ওনার মা আর কি কিছু হয়তো কথা বলেছিল, তো ওনার সাথে আর একজন ভদ্রমহিলাও ছিল, তার সাধন সঙ্গী। তো সে বলেছে যে তোমার গায়ে তো একটাও সোনার গয়না নেই, একটা দুল নেই, কিছু নেই, তো তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি, তুমি যদি এই জিনিসটা কালকে খেয়ে নাও সকালবেলা ঘুম থেকে উঠে, দেখবে তোমার সংসারে আয় উন্নতি হবে, তোমার গায়ে সোনার গয়না উঠবে। তো উনি সেটা বিশ্বাস করে নিয়ে নেয়, এবং উনি সেটা খায়ও। তারপরে সত্যি সত্যি ওদের নাকি সংসারে আয় উন্নতি বাড়ে, ওনার মায়ের সোনার গয়না হয়, এবং এই যে জিনিসটা ফলে যায়, সেখান থেকে ওনার মায়ের ওনার প্রতি ওই যে সাধক এসেছিল তার প্রতি একটা আস্থা বিশ্বাস জন্মে যায়। এইবারে সে আস্তে আস্তে ওনার মাকে কিন্তু বেপথে চালিত করা শুরু করে, এবং ওনার মা ছোটোখাটো জিনিসেও এই ধরনের কালো জাদু বিদ্যা রপ্ত করতে শুরু করে। এবং শুধু তাই নয়, ছেলেটি বলে যে ওনার মা নাকি ওনার থেকে দীক্ষা পর্যন্ত নিয়েছে, এবং উনি বলেন যে আমার বাবা এগুলোর অনেক প্রতিবাদ করতো, কিন্তু আস্তে আস্তে কেন জানি না, বুঝলাম না কেন, আমার বাবা কিন্তু
মানে শারীরিক দিক থেকেও সুস্থ সবল থাকলেও আস্তে আস্তে বাবা কীরকম যেন হয়ে গেল। ওই যে বললাম যে ওনার স্বামী মানে শুয়েই থাকতেন, এতটাই ওনার শরীর খারাপ। এবং ওনার মা কিন্তু রেগুলার বেসিসে এই ধরনের মানে কালো জাদুর চর্চা করতেন। এবার ছেলেদের বিয়ে হয়ে যায়, সময় এগিয়ে যায়, স্বাভাবিকভাবেই ছেলেরাও খুব অস্বস্তি বোধ করতে থাকে এবং সেই জন্য কিন্তু এই ছেলেটি এই বাড়িটা কিনে মা বাবাকে আলাদা করে দিয়েছিল, যাতে যা ওরা করছে করুক, যাতে সংসারে বাকিদের উপরে এর কুপ্রভাব না পড়ে। তো পরে যেটা জানা যায় যে ওই মহিলা ওনার স্বামীকে সুস্থ করতে চেয়েছিলেন এবং আরও কিছু কিছু ক্ষমতার উনি অধিকারী হতে চেয়েছিলেন। তো সেখানে ওনাকে নাকি ওনার সেই সাধক আর কি, ওনার গুরু বলেছিল যে তুমি যদি কোনো বাচ্চা ছেলের শরীর ব্যবহার করে তার মধ্যে ওই ধরনের পুতুল গড়ে ছুঁচ ফুটিয়ে এরকম যদি করে যদি তুমি কোনো ক্রিয়া আদি করো, তাহলে তোমার স্বামী মানে দীর্ঘায়ু হবে এবং তোমার নিজেরও দীর্ঘায়ু হবে, তোমার অনেক ক্ষমতা থাকবে, তুমি অনেক কিছু করতে পারবে, তোমার কাছে অনেক টাকা আসবে। এই ধরনের লোভে পড়ে উনি কিন্তু এই সৌরীশ বাবুর বাবাকে ব্যবহার করে কিন্তু সেই কার্যসিদ্ধি করতে চেয়েছিলেন। কিন্তু ভগবানের আশীর্বাদ ছিল, সেই জন্য কোনো বড়সড় ক্ষতি হয়ে যায়নি। তো এরপরে ওই মহিলাকে আর পাওয়া যায় না, বা হয়তো তার খোঁজ পাওয়া যেত কিন্তু তার ছেলে তার খোঁজটা দেয় না, সেই বাড়ি তার ওরা কোনোদিনই ফেরেনি। এবং তারপরে ওই লোকটি কিন্তু এই যে বাড়িটা ওরা কিনেছিল সেটাকে বিক্রি করে দেয়। এবং যে ভদ্রমহিলা বাড়ি ওটা অরিজিনালি ছিল, তার স্বামীও তো এরা আসার পরে মারা গেছিলো। তো ওনার খুব দুঃখ হয় যে আজকে আমার স্বামী একটা ভুল মানুষকে বাড়িটা বেচেছিল, হয়তো এরাই কিছু এমন কিছু করেছে, তার প্রভাবে হয়তো আমার স্বামী চলে গেল। যাই হোক, এটাই ছিল ঘটনা, উত্তর কলকাতার একটি সত্যি ঘটনা। অনেকেই বিষয়টা জানে। তো কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।